প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি এই সময় অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করব ভাস্কর্যের রাজনীতি নিয়ে। আপনারা জানেন, সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানো হলো, সেটা নিয়ে প্রতিবাদ হলো এবং একদল অভিনন্দন জানালো, এবং এরপরে দেখা গেল যে এই ভাস্কর্যটি আবার প্রতিস্থাপন করা হলো। এটার মধ্যে কি রাজনীতি আছে এবং এটা কি ভালো দিক আছে, মন্দ দিক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজকের অতিথি প্রফেসর আবুল কাশেম ফজলুল হক, রাষ্ট্র চিন্তাবিদ। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। স্যার, প্রথমে একটা শুরু করি যে একাডেমিক ডিসকাশন যদি একটু করি, যে ভাস্কর্য নিয়ে অনেক কিছু হচ্ছে, সেটা আমার পরে ভিতরের দিকে ঢুকবো। কিন্তু কেউ বলছে, একটা পক্ষ বলছে এটা মূর্তি, কেউ বলছে ভাস্কর্য। তো এই মূর্তি আর ভাস্কর্যের পার্থক্যটা যদি একটু পরিষ্কার করেন, আর সাথে যদি বলেন যে এটা ইসলামে আসলে মূর্তি বা ভাস্কর্য নিয়ে কি বলা আছে। মূর্তি হিন্দু সমাজে ছিল আমাদের দেশে ঈশ্বর এবং বিভিন্ন দেবদেবীর একটা কল্পিত মাটি দিয়ে তৈরি মূর্তি। আর আরব দেশেও ইসলাম প্রচারের আগে মূর্তি পূজক ধর্মীয় সম্প্রদায় ছিল। কাবা ঘরও অনেকগুলো মূর্তি ছিল, বোধহয় 360টা মূর্তি ছিল। হযরত মুহাম্মদ যখন মক্কা বিজয় করেন তখন কাবা শরীফ থেকে এই মূর্তিগুলো সরিয়ে ফেলেন এবং মুসলমানরা মূর্তি পূজা করে না। অর্থাৎ আল্লাহর যে ধারণা, সেই ধারণাটা নিরাকার, এবং নিরাকার আল্লাহকে উপলব্ধি করা, এটাই হযরত মুহাম্মদের শিক্ষা, ইসলামের শিক্ষা। কিন্তু আরব দেশে মূর্তি পূজক সম্প্রদায় ছিল। তো কাজেই মূর্তির প্রতি একটা বিরূপ মনোভাব দুই কারণে। প্রথমত, আমাদের নবী মূর্তিকে অপসারণ করেছেন, আল্লাহর সঙ্গে কোনো শরিকানা এবং আল্লাহকে কোনো মূর্তিতে কল্পনা করা উচিত নয়, এই শিক্ষা ইসলামের। অপরদিকে আমাদের হিন্দু সমাজের সঙ্গে মুসলমান সমাজের তো একরকম প্রতিযোগিতা ছিল সবসময়। এই প্রতিযোগিতার মধ্যে হিন্দু সমাজে মূর্তি পূজা চালু আছে, মুসলমানরা মূর্তি পূজা পছন্দ করতো না। এই কারণে মূর্তি কথাটা এখানে একটা অপছন্দের অনুষঙ্গ নিয়ে আসে। আর যখন স্কাল্পচার বলা হয়, ভাস্কর্য বলা হয়, তখন সেটাতে ধরা হয় যে শিল্পীরা নানা প্রাণী, মানুষ, নানান ঘটনা দেখছেন, তার মধ্যে কোনো একটা বিষয়ে, কোনো একটা ব্যাপারে গুরুতর কোনো মূল্যবান উপলব্ধি, কোনো গুরুতর মূল্যবান কল্যাণকর অনুভব শিল্পীর মনে জাগলো, তখন সেইটাকে মূর্তিতে রূপ দেওয়া, এই ধরনের মূর্তিকে বলে ভাস্কর্য। অর্থাৎ যে মূর্তি শিল্পিত, যেখানে শিল্পীর কল্পনা এবং সর্বজনীন কল্যাণবোধ কাজ করে, যেটা দেখলে মানুষের মনেও একটা শুভবোধ জাগে, এটাকে আমরা বাংলায় বলছি ভাস্কর্য, ইংরেজিতে স্কাল্পচার। আজকাল কেউ কেউ স্ট্যাচু শব্দ ব্যবহার করে। এই আর কি, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য। এখন কথা হলো যে ইসলাম এই ভাস্কর্য অনুমোদন করে কিনা, এই সম্পর্কে আমার তো ইসলাম সম্পর্কে সেই রকম বিশেষজ্ঞের জ্ঞান নাই, কিন্তু তারপরেও যেটুকু জানি তাতে এইটুকু বুঝি যে ইসলাম কোনো প্রাণীর ছবি রাখা নিষিদ্ধ করেছে। প্রাণীর, সে পশু পাখি হতে পারে, মানুষ হতে পারে, যে কোনো প্রাণীর যে প্রাণ দেওয়ার শক্তি তো একজন শিল্পীর নাই, একজন মানুষের নাই। কাজেই যে শক্তি নাই, সেইটা সৃষ্টি করতে যাওয়া ভুল, স্রষ্টা এটা পছন্দ করেন না আল্লাহ, এই ধরনের শিক্ষা। কিন্তু ভাস্কর্য বলতে যে ধারণা, এই ধারণা আরব দেশে সেই কালে ছিল বলে আমাদের মনে হয় না। কাজেই ভাস্কর্য সম্পর্কে কোনো কথা ইসলামে আমার ধারণা পাওয়া যাবে না। তবে ছবি আঁকা সম্পর্কে যে কথা পাওয়া যায়, তার ভিত্তিতে অনুমান করা যায় যে ইসলাম ভাস্কর্যও, যদি প্রাণী মূর্তি হয়, পছন্দ করবে না। একটা গাছপালা দিয়ে ভাস্কর্য তৈরি করলে, আকাশে চন্দ্র সূর্য আছে, প্রাকৃতিক নানা দৃশ্য আছে, সেই জায়গায় ইসলাম কোনো বাধা দেবে না। একজন হিমালয় ভ্রমণে গেলেন, অনেক কিছু দেখলেন, তার মধ্যে কোনো একটা দৃশ্য যদি তিনি ভাস্কর্যের মধ্যে আনেন, ওইটাতে আমার মনে হয় ইসলামে কোনো বাধা নেই। জি,
এই যে গ্রিক আমাদের যে সুপ্রিম কোর্টের সামনে যে ভাস্কর্য নিয়ে যে বিতর্ক এবং এদের সরানো হলো এবং এনএক্স ভবনের পাশে এটা প্রতিস্থাপন করা হলো, এটা নিয়ে যে ঘটনাগুলো এই কয়েকদিন ধরে ঘটে গেল, সেটা ঘটনার প্রবাহ আপনি জানেন। কিন্তু তার আগে আমি একটু জানতে চাই যে এইটাকে তো বলা হচ্ছে যে গ্রিক ভাস্কর্যের আদলে করা হয়েছে, যে লেডি অফ জাস্টিস থেমিসের যে প্রসঙ্গ, এই সেটা প্রসঙ্গে যদি একটু বলেন, এবং সেটার আদলে যে এটার যে ভাস্কর তিনি বলেছেন, যে মিনাল হক তিনি বলেছেন যে এটা বাঙালি মেয়ের ভাস্কর্য তিনি করেছেন। একটা ব্যাপার হলো যে গ্রিকদের চিন্তাভাবনা, দর্শন, এমনকি বিজ্ঞান প্রাচীনকাল থেকেই তুলনামূলকভাবে উন্নত। খ্রিস্টান ধর্ম যে সময় ইউরোপে রাজনীতিতে আসছে, তখন প্রাচীন গ্রিক দর্শন, বিজ্ঞান, নানা জ্ঞানের বিষয়, এইগুলো বলা যায় জীবনধারা থেকে দূরে অপসৃত ছিল। রেনেসাঁসের সময় থেকে মুসলমানদের কাছ থেকেই ইউরোপীয়রা ওই গ্রিক দর্শন, রোমান জ্ঞান বিজ্ঞানের বিষয়গুলো মুসলমানদের কাছ থেকেই তারা পেয়েছে এবং এইটাকে তারা সমাদরের সঙ্গে গ্রহণ করেছে এবং চর্চার মধ্যে নিয়ে আসছে। তারপরে ইউরোপের রেনেসাঁস দেখা দিয়েছে, জ্ঞান বিজ্ঞান সকল ক্ষেত্রে অসাধারণ উন্নতি হয়েছে। তাদের রাজনীতিও তারা বদলে ফেলেছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, এইসব ধারণা তারা বিকশিত করেছে। এখন প্রশ্ন হলো যে ওই যে প্রাচীনকালেই জাস্টিসের ধারণা ছিল, নেমেসিস বলতে বোঝায় এমন একটা শক্তি যার হাতে, যার উপরে মানুষের কোনো কর্তৃত্ব নাই, যে শক্তি মানুষের উপরে কর্তৃত্ব করে। এখন জাস্টিস অর্থাৎ ন্যায় পুরস্কৃত হবে আর অন্যায় শাস্তি পাবে, এই ধারণাটা সেই নেমেসিসের মতো ব্যাপার, এরকম একটা কনসেপ্ট। অর্থাৎ বিচারালয় পরিচালিত হওয়া উচিত মানুষের ইচ্ছা অনিচ্ছা এবং স্বার্থবুদ্ধির ঊর্ধ্বে শুধুই ন্যায় বিচারের জন্যে, এরকম একটা ধারণা ওই নেমেসিসের। তো তা থেকে লেডি অফ জাস্টিস বলা হচ্ছে কোনো একটা স্ট্যাচুকে কেন্দ্র করে, যেটা ইউরোপে এবং গ্রিসে জাস্টিসের প্রতীক হিসেবে ব্যবহার করে। প্রত্যক্ষ এবং প্রতীকের মধ্যে পার্থক্য আছে। প্রত্যক্ষ যেটা প্রকৃতপক্ষেই অস্তিত্বশীল, আর প্রতীক হলো অস্তিত্বশীল নয়, তবু মানুষ সেটাকে রক্ষা করে, মানুষ সেটা তৈরি করে, এরকম ব্যাপার। তো এটা গ্রিক ট্রেডিশন যারা পছন্দ করেন ইউরোপীয় ট্রেডিশনের মধ্যে গ্রহণ করতে পারেন। আর প্রাচীন গ্রিসের যে জ্ঞান বিজ্ঞান এবং নানা দৃষ্টান্ত, এগুলো তো পৃথিবীর সব জাতি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে, সর্বজনীন কল্যাণের বোধ আছে। তো যে শিল্পী এটা মৃণাল হক অঙ্কন করেছেন, তিনি ওই সব বিষয় জেনে তার নিজের ইমাজিনেশন যুক্ত করে এটা করেছেন। তিনি অনুভব করেছেন যে আমাদের সমাজ তো বাঙালি সমাজ, বাঙালি জীবনধারা, সুতরাং ওই যে লেডি অফ জাস্টিস, এটা বাংলাদেশে যখন হবে একটা সুপ্রিম কোর্টের সামনে ন্যায় বিচারের প্রতীক হিসেবে, তখন এটা বাঙালি চেহারা পাওয়া উচিত। তো ওই গ্রিক মূর্তি হয়তো তার সামনে ছিল, সেই সঙ্গে বাঙালি মানে একটা চেহারা দেওয়ার চেষ্টা করেছেন। শাড়ি পরা মহিলা, লেডি। আচ্ছা, এখন এখানে কেউ প্রশ্ন তুলছেন যে একটা গ্রিক মূর্তি, তার উপরে শাড়ি পরিয়ে দিলেই এটা বাঙালি হলো। এই প্রশ্ন তুলতেই পারেন, কারণ এক ট্রেডিশনের বিষয়ে অন্য জায়গায় গেলে ঠিক করা যায় না। এটা যদি পরিপূর্ণ বাঙালি মেয়ের স্ট্যাচু হতো, তাহলে এই প্রশ্ন উঠতো না, অন্যরকম হতো। আর আলেম সমাজের পক্ষ থেকে, ধর্মীয় বিভিন্ন গোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠী থেকে প্রতিবাদ, সেটা তো সবসময় তারা করে। ইসলামের কোনো একটা বিষয় বলে সবসময় করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অপরাজেয় বাংলা স্ট্যাচু তৈরি করে হলো, যেটাকে বাংলাদেশের সবচাইতে মানে শ্রেষ্ঠ ভাস্কর্য হিসেবে শিল্পীরা স্বীকৃতি দেন, সাধারণ মানুষও গ্রহণ করেন, এইটা তৈরিরও তো একটা ইতিহাস আছে। ইতিহাস হলো 1972 সালের শুরুতেই ওখানে একটা স্ট্যাচু তৈরি করা হয়েছিল। সেই স্ট্যাচুটা রাতের অন্ধকারে ভেঙে ফেলা হয়। এই যে ভেঙে ফেলা, তার মানে স্ট্যাচু পছন্দ না করার যে একটা মুসলিম কালচার আমাদের দেশে ছিল, সেটা মুক্তিযুদ্ধের পরেও রয়ে গেছে। প্রকাশ্যভাবে তারা কিছু বলতে সাহস করছে না, মুক্তিযুদ্ধের যে স্পিরিট তার মধ্যে, কিন্তু তাদের অপছন্দটা
রাতের অন্ধকারে গোপনে এটা ভেঙে ফেলে দেখালো তারা। তারপরে ডাকসুর তত্ত্বাবধানে পরিচালনায় নতুন করে এই কি বলে এই স্ট্যাচুটা তৈরি করা হলো। মাঝখানে আরও ইতিহাস আছে যেখানে যারা স্ট্যাচু পছন্দ করে না তারা তাদের অপছন্দের জানান দেয়। যখন এই মূর্তি বা এই ভাস্কর্যটি তৈরি করা হয় তখনও তো মাঝে মাঝে নানাভাবে বাধাপ্রাপ্ত হয়ে গেছে। যারা পছন্দ করে না রাতের অন্ধকারে তারা আলকাতরা মাখিয়ে দিল। তারপরে সেই আলকাতরা পরিষ্কার করে আবার স্ট্যাচু নির্মাণের কাজ চলল। এমনকি আমাদের ভাস্কর্য যখন কমপ্লিট হয়ে গেছে তারপরেও কোনো কোনো বছর দেখা গেছে যে ওই আলকাতরা মেখে কালি মেখে রেখেছে। তখন এটা তাড়াতাড়ি করে বিশ্ববিদ্যালয় আমরা বিভিন্ন পরিচালনা করেছে। জি, আমরা বিভিন্ন সময় এরকম দেখেছি যারা ভাস্কর্য পছন্দ করে না তারা বিভিন্ন সময় জানান দিয়েছে যে আমরা পছন্দ করছে না। কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধের একটা চেতনা আছে। এই এত বছর এসে এই যে ভাস্কর্য পছন্দ করছে না যারা এখন প্রকাশ্যে বলছে এবং সেটা তাদের দাবি মেনে নিয়ে আমরা এই ভাস্কর্য সরাচ্ছি, এটাকে আপনি কিভাবে দেখেন? আমরা আলোচনা করছি ভাস্কর্যের রাজনীতি নিয়ে। আমাদের সাথে আছেন প্রফেসর আবুল কাশেম ফজলুল হক। স্যার, আপনি যেটা আলোচনা করছিলাম, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, মুক্তিযুদ্ধের একটা চেতনা আছে এবং সেই চেতনা আমরা ভাস্কর্য বা শিল্পকলা চর্চা এগুলো আমরা করে আসছি। কিন্তু এর যেগুলো পছন্দ করে না তারা বিভিন্ন সময় জানান দিয়েছে যে তারা এটা পছন্দ করছে না, কিন্তু এখন প্রকাশ্যে এটা বলা হচ্ছে। আমরা দেখছি সরকার প্রধানের সাথে আলোচনায় এটা বলা হচ্ছে, সরকার প্রধান এটা হয়তো এই বিশেষ করে এই ভাস্কর্য সরানোর পক্ষে মত দিয়েছেন, সরানোও হলো। আবার যা প্রগতিশীল হিসেবে পরিচিত তারা এটাকে প্রতিবাদ করলো, আবার প্রতিস্থাপন করা হলো। এখানে আসলে স্যার রাজনীতিটা কি? এখানে বিভিন্ন দল, বিভিন্ন গ্রুপ নিজেদের দলীয় এবং গ্রুপগত জয় পরাজয়ের দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টাকে দেখছে এবং সেইভাবে কাজ করছে। এই জয় পরাজয়ের সঙ্গে নানা রকম স্বার্থও যুক্ত। আজকে মূর্তি যদি সত্যই অপসৃতই থাকতো, পাশে পুনঃস্থাপিত না হতো, তাহলে যারা ধর্মনিরপেক্ষতা অবলম্বন করে রাজনীতি করেন, বুদ্ধিজীবী হিসেবে যারা ধর্মনিরপেক্ষতা সমর্থন করে বক্তব্য বলেন, তারা অনুভব করতেন এবং আসলেও হতো তাই যে অদূর ভবিষ্যতে তারা ক্ষমতাচ্যুত হতে পারত। কারণ এটা তো একটা শক্তির প্রমাণ। যারা ভাস্কর্য পছন্দ করে না তাদের শক্তি খুব কম ছিল, যে কারণে সবসময় রাতের অন্ধকারেই তারা ভাস্কর্য তাদের অপছন্দটা প্রকাশ করেছে। কিন্তু ঘটনা পরম্পরায় তারা এখন যথেষ্ট শক্তিমান হয়ে উঠেছে। সেই জন্যেই আমাদের সরকার প্রধান, প্রাইম মিনিস্টার তাদের প্রতি একটা নমনীয় একটা কম্প্রোমাইজের মনোভাব দেখাতে বাধ্য হয়েছেন। আমি বলবো এটা তো তার আগ্রহ থেকে করার না, এবং সেটাকে কেন্দ্র করে প্রকৃতপক্ষে মন্ত্রী এটা স্ট্যাচু বা ভাস্কর্য এখান থেকে সরানো হলো। এবং প্রথমে এটা প্রতিস্থাপিত হবে এই কথা ছিল না, কিন্তু এর মধ্যে বিশিষ্ট নাগরিক যারা ধর্মনিরপেক্ষতার অনুসারী তারা আরও বিবৃতি দিচ্ছেন, সমাবেশ করছেন, ছাত্রদের কোনো কোনো সংগঠন। তাতে যে চাপ সৃষ্টি হয়েছে, পাল্টা চাপ, তার ফলে আবার মূর্তিটা ওই পাশে অ্যানেক্স বিল্ডিং হাইকোর্টের সম্প্রসারিত ভবনের সামনে, যেটা একটু উত্তর পশ্চিম দিকে, ওইটা আবার প্রতিস্থাপন করা হয়েছে। এখানে শক্তির এবং দলীয় চিন্তা চেতনার, দলীয় স্বার্থবুদ্ধির চেতনা কাজ করছে। এটা আমাদের বোঝা। এটাকে একেবারেই যারা ধর্ম নিয়ে দাঁড়িয়েছেন তাদের কোনো রকম স্বার্থবুদ্ধি নাই, কর্তৃত্ব বোধ নাই, এটা মনে করলে আমরা ঠিক ব্যাপারটা বুঝতে পারবো না। শুধু ধর্ম না, এখানে স্বার্থও আছে। স্বার্থও আছে। ধর্ম এবং আদর্শ প্রত্যেকটার পেছনে স্বার্থ থাকে। স্বার্থ ন্যায় স্বার্থ হতে পারে, হীন স্বার্থও হতে পারে। যখন ন্যায় স্বার্থ থাকে তখন সর্বসাধারণ ন্যায়ের পক্ষে একাত্মতা অনুভব করেন। যখন ভাওতাস দিয়ে হুজুগ সৃষ্টি করে অনুচিত স্বার্থ হাসিল করে নেয় তখন মানুষ প্রতারিত হয়। মানুষ সমর্থন দিলেও অচিরেই সেই সমর্থন উড্র করে নেয়, এরকম ব্যাপার আছে।
আমাদের সংবিধানে ধর্ম নিরপেক্ষ কথাটা প্রথমে আসছিল প্রবাসী বাংলাদেশ সরকার, তাজউদ্দিন সরকার বলে পরিচিত। ওই সরকার ধর্মনিরপেক্ষ শব্দটা গ্রহণ করেছিলেন আমাদের তখনকার যে মানে একটা আদি সংবিধান, সেখানে এটা নিয়ে তখন কোনো বিতর্ক হয় নাই। মুক্তিযুদ্ধের উত্তাপের মধ্যে আমরা সবাই এক হয়ে কাজ করছি, যারা ধর্ম সমর্থক অথচ মুক্তিযুদ্ধের সমর্থক তারাও এর সঙ্গে একাত্ম ছিল। আর যারা আমাদের শত্রু তারা তো খুব সুস্পষ্ট ছিল। 4টা দলকে তাজউদ্দিন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল। 1 নম্বর মুসলিম লীগ। মুসলিম লীগ আমাদের মুক্তিযুদ্ধের শত্রু ছিল। 2 নম্বর নেজামে ইসলাম। নেজামে ইসলামও মুক্তিযুদ্ধের শত্রু ছিল। নেজামে ইসলামের শক্তি তেমন ছিল না, মুসলিম লীগের শক্তি ছিল, তারাই সবচেয়ে বড় শত্রুতা করেছে। 3 নম্বর জামাতে ইসলামী। জামাতে ইসলামী সংখ্যায় ছোট ছিল, কিন্তু তাদের একরকম ঐক্যবোধ এবং একটা কি বলে একটা যুদ্ধ করার মনোভাব ছিল, সেই দিক থেকে শক্তি ছিল। 4 নম্বর পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, যেটার প্রধান ছিলেন নুরুল আমিন, ওইটার কোনো শক্তি ছিল না। এই 4 দল ছাড়া বাকি সব দলেই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধের সমর্থক ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে, স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। ওই সব দলের মধ্যে আওয়ামী লীগকে পছন্দ করতো না এমন সংগঠনও ছিল। আবার আওয়ামী লীগকে পছন্দ না করলেও এখন আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই, এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, এই মনোভাব ছিল। তো 72 সনের অক্টোবর মাসে যে সংবিধান প্রণয়ন করা হয় এবং 72-এর 16ই ডিসেম্বর যে সংবিধানকে কার্যকারিতা দেওয়া হয়, যেটা আজকেও আছে, মাঝখানে কিছু অ্যামেন্ডমেন্ট ইত্যাদি হয়েছিল, এখনও 72-এর সংবিধান পুরোটা তো আর পুনরুদ্ধার করা হয় নাই। তো ওই সংবিধানে যখন ধর্ম নিরপেক্ষ কথাটা আবার লেখা হলো আগের ধারাবাহিকতায়, তখনই আমরা লক্ষ্য করলাম কিছু লোক এই কথাটা পছন্দ করলেন না। একদিকে ধর্মনিরপেক্ষতা লেখা হলো, অন্যদিকে যুদ্ধাপরাধী দল হিসেবে যে 4টা দলকে নিষিদ্ধ করা হয়েছিল সেই দলগুলোকে নিষিদ্ধ রাখা হলো না সংবিধানে। নতুন করে কি করা হলো? ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করা হলো, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলো। আমরা মনে করলাম যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ মানে মুসলিম লীগ, নেজামে ইসলাম, জামাতে ইসলামী, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এগুলো নিষিদ্ধ হয়ে গেল। কিন্তু আসলে তো মুসলিম লীগ কোনো ধর্মভিত্তিক দল ছিল না, সাম্প্রদায়িক দল ছিল। মুসলমানদের পক্ষে কাজ করি, মুসলমানদের স্বার্থ দেখি, এই চিন্তা আর কোরআন হাদিস সম্মত প্রকৃত ইসলামী রাষ্ট্র, দুটোর মধ্যে পার্থক্য আছে না? নেজামে ইসলামও ইসলাম ভিত্তিক দল ছিল না, নামটা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। একমাত্র জামাতে ইসলামীই ছিল প্রকৃত ধর্মভিত্তিক রাজনীতি। পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি নুরুল আমিন যেটা করেছিলেন ওইটাও ধর্মভিত্তিক ছিল না। তো এইসব জায়গায় তখন সংবিধান যারা রচনা করেছেন তারা ঠিক সবটা বুঝে উঠতে পারেননি, এরকম একটা ব্যাপার আছে। আর এই যুদ্ধাপরাধের জন্য নিষিদ্ধ করা আর ধর্মভিত্তিক বলে নিষিদ্ধ করা, দুটোতে পার্থক্য আছে। পার্থক্য আছে অবশ্যই। এখন আমরা যদি ফিরে আসি, আমাদের একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো এখন যে পর্যায়ে আছে, আমরা যদি দেখি যে অনেকে বলছেন যে এই যে রাজনীতির কথা বলছিলেন, এখন তো সামনে নির্বাচন, এটা ক্ষমতার ভোটের একটা হিসাব নিকাশ আছে। তা আমরা যেমন দেখলাম যে এক পক্ষকে খুশি করার জন্য এটা সরানো হলো, আবার আর এক পক্ষ যখন চাপ দিল সেটা আবার পুনঃস্থাপন করা হলো। এখন আমরা ভবিষ্যৎ আপনি কি দেখেন? এটা আমরা যেহেতু ধর্মনিরপেক্ষ দেশ, সংবিধান অনুযায়ী আমরা ধর্মনিরপেক্ষ দেশ, আমরা শান্তিতে বসবাস করতে চাই, কিন্তু এখন আমরা দেখি ভোটের হিসাব নিকেশে অনেক কিছুই করা হচ্ছে। এই ব্যাপারটা তো ভোটের হিসাব নিকাশ থেকেই আসছে। হেফাজতে ইসলামকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নাই। তারা দাবি করছে যে তারা কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু তাদের তো রাজনীতিতে একটা ভূমিকা আছে অনেক দিন ধরেই। তো এটাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ ঘটতো না যদি আমাদের দেশে গণতন্ত্র থাকতো। গণতন্ত্রের বদলে যে ধারণা এখন প্রতিষ্ঠা করা হয়েছে, রাজনীতিবিদের রাজনৈতিক দলগুলো করেছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জাতিসংঘ পর্যন্ত যেটা করেছে সেটা হলো গণতন্ত্র মানে ভোটের মাধ্যমে সরকার গঠন করা। এরকম ধারণা শেরে বাংলা ফজলুল হকের কালে ছিল না, মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমানের কাছে কালে ছিল না। তখন গণতন্ত্র বলতে একটা জাতীয় জীবন পরিচালনার অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সার্বিক ব্যাপারগুলো বোঝানো হতো এবং পর্যায়ক্রমে সমস্যার সমাধান করা, একবারে সব সমস্যার সমাধান করে ফেলার চিন্তা না, সেইভাবেই আমরা এগোচ্ছিলাম। কিন্তু 1980-র দশক থেকে গণতন্ত্রের ধারণাকে সীমাবদ্ধ করে ফেলা হলো
নির্বাচনতন্ত্রে, নির্বাচনী গণতন্ত্র, এটাতে তো মানুষ বিভ্রান্ত হয়, মানুষ গণতন্ত্রের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। পাশাপাশি একদম যে 2 বাক্যে শেষ করেন। হ্যাঁ, সমাজতন্ত্র সংবিধানে লেখা ছিল, সেটাও নাই। এই শূন্যতার মধ্যে ধর্মীয় শক্তি পুনরুজ্জীবিত হচ্ছে এবং ধর্মীয় শক্তি এখন আমাদের ভোটাভুটির রাজনীতিতে ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ধারক শক্তি হয়ে উঠেছে। এইটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। আমাদের গণতন্ত্রকে সফল করার জন্য গণতন্ত্রের কনসেপ্ট, ধারণা নবায়িত করতে হবে। জি, আমার মনে হয় এখানে শেষ করি স্যার। আপনি যে সুন্দরকে বলেছেন যে গণতন্ত্রের ধারণা, যেটা আবুল কাসেম ফজলুল হক যেটা বলেছিলেন বা মৌলানা ভাসানীর সময় যেটা আমরা শুরু করেছিলাম, বা আমরা মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিযুদ্ধ যে জন্য করেছি যে সমান সুযোগ সব মানুষের জীবনে এটা প্রতিফলিত হবে, শুধু ভোটের রাজনীতি বা ওই একদিনের গণতন্ত্র নয়, এটা যাতে পুনরুদ্ধার করা যায়, তা না হলে এভাবে ধর্মীয় শক্তি বা স্থান করতে থাকবে এবং একসময় তারা পুরো ক্ষমতা দখল করে নেবে। একসময় মিলিটারিরা ক্ষমতায় নিত, এখন আমাদের আইন করা হলো সাংবিধানিক যে অবৈধ উপায়ে ক্ষমতা দখল করলে ক্যাপিটাল পানিশমেন্ট হবে, অর্থাৎ প্রাণদণ্ড হবে। তো প্রাণদণ্ডের ভয়ে মিলিটারিরা এখন আসছে না, কিন্তু যখন গণতন্ত্র থাকে না তখন তো কোনো না কোনো শক্তি আসে, সেই শক্তি হিসেবে ধর্মীয় শক্তি এমার্জ করতে পারে। জি, অনেক ধন্যবাদ স্যার আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য। আজ আমরা এই পর্যন্তই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।